স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু অস্থি সন্ধিজনিত সমস্যায় স্টেম সেলের ভূমিকা, স্যার আমি শুরুতেই জানতে চাইবো স্টেম সেল সম্পর্কে কিছু। স্টেম সেল হলো শরীরের একটা আদিকোষ। নর্মালি আমরা বেসিক্যালি আমাদের জন্মের পর থেকে আমরা একটা সেল থেকেই আমাদের সব ধরনের সেল তৈরি হয়। আমাদের শরীরে প্রায় 200 রকমের সেল আছে, সেটা একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়। তা আমাদের জন্মের পরেই সেটা আমাদের শরীরে থেকে যায় এরকম অনেক জায়গায়। সেই আদিকোষটাকে আমরা ব্যবহার করে আমরা নতুন যে কোনো ধরনের সেল তৈরি করতে পারি। আচ্ছা স্যার, এই যে স্টেম সেলের যে একটা ভূমিকা চলে এসেছে এই ধরনের সমস্যায়, কোন কোন রোগের ক্ষেত্রে স্টেম সেল দিয়ে চিকিৎসা সম্ভব? আমরা স্টেম সেল মূলত যদি অস্টিও আর্থ্রাইটিসের অ্যাডভান্স স্টেজে থাকে, যে ক্ষেত্রে হাঁটু রিপ্লেস করতে হবে কিংবা যিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতি সবগুলি ধাপেই ব্যবহার করার পরে উপকার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা এই স্টেম সেল ব্যবহার করে থাকি। এছাড়া যদি কোনো লিগামেন্ট কিংবা মাসেলে কমপ্লিট ছিঁড়ে যায় বা বড় ধরনের টিয়ার হয়, সেক্ষেত্রেও আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি। আচ্ছা স্যার, একজন রোগী যখন এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, তখন যে আপনারা ঠিক কোন ধাপে গিয়ে স্টেম সেলের চিকিৎসা পদ্ধতি শুরু করেন? আমরা মূলত প্রথমত যদি রোগী আমাদের কাছে প্রাথমিক অবস্থায় আসে তাহলে আমরা স্টেম সেল ব্যবহার করি না। আমরা যদি খুব অ্যাডভান্স স্টেজে আসে বা অনেক বেশি পরিমাণে ইনজুরি থাকে, সেক্ষেত্রে আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি। আচ্ছা স্যার, এই যে স্টেম সেল ব্যবহার করছেন, এর প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি এ ধরনের কিছু কি আছে কিনা? স্টেম সেল আসলে আমরা যেটা ব্যবহার করি, আমরা অটোলোগাস রোগী নিজস্ব শরীর থেকে আমরা এটা সংগ্রহ করি। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় স্টেম সেল ঘুমন্ত অবস্থায় থাকে। যেমন আমরা ফ্যাটের মধ্যে থেকে নিতে পারবো, বোন ম্যারো থেকে নিতে পারবো। তো আমরা মূলত অ্যাডাল্ট স্টেম সেল ব্যবহার করি, যেহেতু শরীরের নিজস্ব জায়গা থেকে না হয় সেজন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এছাড়া অন্যান্য স্টেম সেল আছে, যেমন আপনার অ্যাম্বারনিক স্টেম সেল, মূলত এটি এখন পৃথিবীতে বন্ধ আছে। এছাড়া অ্যামনিওটিক বা কর্ড ব্লাড থেকে স্টেম সেল ব্যবহার করা যায়। সেটা হলো একজনের থেকে নেওয়ার পরে ওটা আরেকজনকে দেওয়া যাবে, সেক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বাট আমরা যেটা ইউজ করি সেটা হলো নিজস্ব অটোলোগাস, সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা স্যার, এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে কয়টি সেশন প্রয়োজন হয়? মূলত আমরা স্টেম সেল 4টা সেশন লাগে, সেটা আমরা 1.5 মাস পর পর 4টা সেশন করে থাকি। আচ্ছা, প্রতি 1.5 মাস পর পর তাহলে রোগীকে আপনাদের কাছে আসতে হয়? জি, আসতে হয়। স্যার, এই ক্ষেত্রে আমি একটু রোগীদের সুবিধার্থে আমি জানতে চাইবো যে এই ক্ষেত্রে খরচের ব্যাপারটা কেমন? মূলত আমরা যে স্টেম সেলটা ব্যবহার করি এটা আমরা রোগীর শরীর থেকেই সংগ্রহ করি। আমরা একবারই আমরা পেট থেকে চর্বি অজ্ঞান না করে একটা ক্যানুলা দিয়ে এটা নিয়ে আমরা প্রিজার্ভ করে রেখে দিই। এটা আমরা পরবর্তীতে ওখান থেকে প্রিজার্ভ থেকেও পরবর্তী সেশনগুলি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে প্রতি সেশনে রোগীকে আমাদের 1.5 মাস পর পর এটা 30,000 টাকার মতো করে তার খরচ হয়। আচ্ছা, সবকিছু মিলিয়ে? আচ্ছা স্যার, একজন রোগীকে আপনাদের কাছে আপনি বলেছেন 4 বার আসতে হবে, তো এই 4 বার চিকিৎসা পদ্ধতি সম্পন্ন হবার পর কি তাকে আরও আসতে হয়? মূলত যেটা হয় যে আপনার অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট, তাদেরকে আমরা যেহেতু স্টেম সেল ইউজ করি, এটাই অপারেশনের বিকল্প। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট 5 বছর পর্যন্ত ভালো থাকে। তারপরে আমরা একটা টপ আপ দিতে হয়। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিলে করতে চাই অপারেশন, যাদের রিপ্লেস করতে হবে সেটা আমি 10-15 বছর পর্যন্ত ডিলে করতে পারবো। কারণ হাঁটু প্রতিস্থাপনের একটা বয়স আছে, সেটা আর্লি করা যায় না। অনেক কোমরবিডিটি ডিজিজ থাকে, সেক্ষেত্রে তার জন্য অজ্ঞানের জন্য সে ফিট নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই অপারেশনের বিকল্প হিসাবে স্টেম সেল ইউজ করে থাকি। আচ্ছা স্যার, আপনার কথাই আসলো যে অপারেশনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তো অনেক রোগীদের ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে আমরা অপারেশনকে খুব বেশি আমরা ওয়েলকাম করতে পারি না, স্বাগত জানাতে পারি না। সেই ক্ষেত্রে পিআরপি বা স্টেম সেল যে আমরা করছি, এটা কি কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে কিনা? আসলে পিআরপি বা স্টেম সেলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা আপনার নিজস্ব শরীরের অটোলোগাস, নিজের শরীর থেকে নেওয়া হয়, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খালি একটি সিম্পল ইন্টারভেনশন করতে, যেরকম একটা নিডলিং করতে যেরকম পেইন বা একটা হালকা একটু হয়তো স্কিন থেকে ব্লিডিং হতে পারে, এছাড়া আর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে খুব বেশি ব্যথা বা খুব বেশি কষ্টদায়ক না চিকিৎসা? এটা হলো প্রাথমিক চিকিৎসাটা নেওয়ার জন্য আপনাকে প্রথম 2-3 দিন হয়তো একটু ব্যথা হতে পারে, যেহেতু আমরা রিজেনারেট করতে বিশ্বাসী। আপনি জানেন যে কোনো কিছু তৈরি করতে হলে পেইন হলো একটা সিমটম যে তৈরি হচ্ছে, ইনফ্লামেশন। সেক্ষেত্রে রোগী হয়তো 2-3 দিন একটু ব্যথা অনুভব করবে, তারপর গ্র্যাজুয়ালি তার টিস্যুটা তৈরি হলে সে আর ব্যথা পাবে না। আচ্ছা আচ্ছা স্যার, একটু আমি জানতে চাইবো যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটা
ভুল ধারণা বা মিথ প্রচলিত আছে যে এত বয়স হয়ে গেছে এখন আর গিয়ে কি হবে, এখন তো আর কোনো চিকিৎসা নেই, ব্যথার ওষুধ খেয়েই কাটিয়ে দেই, এই ধরনের একটা মিথ কাজ করে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে অস্টিওআর্থ্রাইটিস এটা বয়স্ক মানুষেরই বেশি হয়, এবং যাদের আমাদের দেশে নর্মালি 50 বছর বয়সের পর থেকে হয়, কিন্তু উন্নত দেশে 65 বা 60 এই বছর বয়সের লোকজনই এই ধরনের সমস্যায় ভুগে। তো সেই ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য পেশেন্ট হলো বয়স্ক মানুষ, এবং ওনাদের জন্য এটা সবচেয়ে সেফ জোনের চিকিৎসা, এবং তাদের চিকিৎসার পরবর্তী তাদের যেই রোগ থেকে তাদের যে রিলিফ, সেটা বয়স্ক মানুষই সবচেয়ে বেশি ফিল করে, কারণ ওনাদের ব্যথার মাত্রা অনেক বেশি থাকে। গ্র্যাজুয়ালি যখন আস্তে আস্তে কমে যায় তখন ওনারা এটার উপকারটা বুঝতে পারে। আর এটা যেহেতু কোনো ধরনের সার্জারি না, সেক্ষেত্রে ওনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং বয়সের সাথে সাথে হিলিং মেকানিজম যেটুক কমে যায় সেটা আমাদের চিকিৎসা কোনো অসুবিধা হয় না। স্যার, রিজেনারেটিভ মেডিসিনের আরও একটি শাখা আছে আমরা জানি, যে পিআরপি। পিআরপি আর স্টেম সেলের মধ্যে স্যার পার্থক্যটা কি? পিআরপি হলো প্লাটিরিস প্লাজমা, সেটা আমরা রক্ত থেকে, আমাদের রক্তের মধ্যে অনুচক্রিকার মধ্যে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, সেটা আমার টিস্যু রিজেনারেট করতে সাহায্য করে। এছাড়া এই গ্রোথ ফ্যাক্টর স্টেম সেলকে আমরা স্টিমুলেট করে যে ইনজুরির জায়গায় নতুন সেল তৈরি করার জন্য। আর স্টেম সেল হলো যে আমার শরীরের মধ্যে ঘুমন্ত এক ধরনের সেল, সেটাকে আমি ব্যবহার করে সেটা আমার কার্টিলেজ লাগলে কার্টিলেজ তৈরি করবে, টেন্ডন লাগলে টেন্ডনের সেল তৈরি করবে, যে কোনো জায়গায় নতুন সেল তৈরি করে। আচ্ছা, স্টেম সেলের মাধ্যমে। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে কোনো ধরনের রোগ থাকলে স্টেম সেল দিয়ে চিকিৎসা করা সম্ভব না, এমন কোনো ব্যাপার কি আছে কিনা? আসলে আমরা যেটা নর্মালি যদি যেসব ধরনের কিছু কিছু কন্ডিশন আছে, আমরা যদি কোনো অ্যাক্টিভ ম্যালিগনেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা স্টেম সেল বা পিআরপি ব্যবহার করি না। কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের একটা পার্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এই সাবজেক্টরি। সেই ক্ষেত্রে সেই চিকিৎসায় আমরা বোন ম্যারো যে ট্রান্সপ্ল্যান্ট করি সেটা রিজেনারেটিভ মেডিসিন স্টেম সেল থেরাপি। কিন্তু আমরা যে ট্রেডিশনাল এখন যে স্টেম সেল ব্যবহার করি, শুধু ক্যান্সারের পেশেন্ট ছাড়া অ্যাক্টিভ যদি থাকে বা উনি চিকিৎসা শেষ করে ফেলেছেন, তার ক্ষেত্রে নেওয়া যাবে। এছাড়া যদি কোনো অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন আমরা ইউজ করি না। আচ্ছা স্যার, আপনি বলেছেন ক্যান্সার পেশেন্টে ব্যবহার করবেন না, তো সেক্ষেত্রে ক্যান্সার কি শুধু বোন ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে নাকি সব ধরনের? যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে। আচ্ছা, যে কোনো ধরনের ক্যান্সার পেশেন্টে আপনারা এটা? আমরা অ্যাক্টিভ অবস্থায় যখন থাকেন বা চিকিৎসা চলতেছেন, ওই সময় আমরা এটা ব্যবহার করি না। স্যার, যেহেতু ক্যান্সার পেশেন্টের প্রসঙ্গ এসেছে, ক্যান্সারের একটি উল্লেখযোগ্য চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি। তো এই ধরনের চিকিৎসার পরে যদি আপনাদের কাছে কোনো রোগী আসে, তাদের ক্ষেত্রে কি তাদের করবেন? করা যাবে। আপনার স্টেম সেল, আপনার যদি আপনার ক্যান্সারের যে চিকিৎসা নেওয়ার পরবর্তীতে আমরা স্টেম সেল বা পিআরপি ব্যবহার করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে কি স্যার রোগীরা, সাধারণ রোগীর ক্ষেত্রে যে ধরনের ফলাফল আসে চিকিৎসার পরে, এই রোগীদের ক্ষেত্রেও কি ফলাফল একই রকম থাকে? কারণ আপনার বডির মধ্যে থেকে যে প্লেটলেটস, প্লাজমা বা স্টেম সেল, সেটাতে আপনার এই পোস্ট আপনার কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরে সেটার কোনো প্রবলেম হয় না। স্যার, একজন রোগী কোন কোন উপসর্গ বোধ করলে আপনাদের শরণাপন্ন হবেন এই স্টেম সেল চিকিৎসার জন্য? বেসিক্যালি আমরা বলি যে আপনি যদি রোগটা আপনার অ্যাডভান্স স্টেজে হয়ে যায়, যেমন হাঁটু ব্যথা বা এভিএন, কিংবা আপনার কোনো একটা মিনিসকাস ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি অন্য যে চিকিৎসা পদ্ধতি নিয়েছেন সেটা 3 সপ্তাহ পার হয়ে গেলে আমরা বলি ক্রনিক, তারপর আপনার ভালো হচ্ছে না, আপনাকে কোনো একটা ড্রাগ ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, বা ফিজিওথেরাপি করেও আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে বয়স্ক রোগীদের জন্য এটি সত্যি সাধুবাদ জানানোর মতো একটি ধাপ, একটি চিকিৎসার দিগন্ত। তো আর একটু জানতে চাইবো যে কম বয়সী রোগী বা মধ্যবয়সী রোগীদের ক্ষেত্রেও কি এই চিকিৎসাটি করা যেতে পারে? জি, আমাদের মধ্যবয়সী যারা, তাদেরকে অনেক ধরনের হাঁটু ব্যথা হয়, বিভিন্ন ধরনের স্পোর্টস ইনজুরি হয়, কিংবা টেন্ডনে প্রদাহ হয়, বা মহিলাদের ক্ষেত্রেও দেখা যায়, মধ্যবয়সী মহিলাদের ক্ষেত্রেও দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে যেমন আমাদের একটা অসুখ আছে কন্ডোম্যালেশিয়া প্যাটেলা, হাঁটুতে কার্টিলেজ ক্ষয় হয়ে যায় প্যাটেলার নিচে, এটার অনেক ধরনের কারণ আছে। সেই ক্ষেত্রে আমাদের পিআরপি খুব ভালো কাজ করে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ।